সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ডেঙ্গুর পর জিকা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন আহমেদ, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, হেড প্যারাসাইটোলজি, নিপসাম। এছাড়াও আমাদের সাথে থাকার কথা ছিল জনস্বাস্থ্য রিয়ার রোগ নিরাময় কেন্দ্রের পরিচালক অধ্যাপক শামসুজ্জামান। যে কোনো কারণেই হোক উনি আমাদের অফিসের নিচতলা থেকে আসার পরেও এখান থেকে চলে গেছেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। মারা গেলেন মিরপুরে পুলিশের চাঁদাবাজির ঘটনায় দগ্ধ চা দোকানদার। শাহআলী থানার 4 পুলিশ সাময়িক বরখাস্ত, দোষীদের ছাড় নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ বাবার। কেরানীগঞ্জে বিক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। রাজধানীর রামপুরায় গণপিটুনি দিয়ে আহত 2 যুবককে পুলিশের সোপর্দ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার। ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদের শিক্ষার্থীদের জড়িয়ে পড়া ঠেকাতে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। এবং যে কোনো মূল্যে বাংলাদেশে জিকা ভাইরাসের প্রবেশ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস। সংক্রমণ রোধে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা, আতঙ্কিত না হবার পরামর্শ। স্যার, এই যে জিকা নিয়ে যে কথাটা বলা হচ্ছে, তো আমি একটু জিকা নিয়ে আপনাদের মতে বিশেষভাবে বিশেষায়িত লোক না, কিন্তু গত কয়েকদিনের নিউজ রুমে থাকার কারণে আমি যে জিনিসগুলো পড়ার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম, তাতে যেটা জিকা নামটা আসছে উগান্ডা থেকে, এবং উগান্ডায় প্রথম এটার ধরা পড়ে এবং সেটা নাইজেরিয়ার প্রথম রোগী ছিল। সবকিছু মিলে যেটা আমার কাছে মনে হলো যে জায়গা থেকে এটা এসেছে বা যে কারণে এটা বিস্তার হোক না কেন সেটা বলা মুশকিল, কিন্তু সেই জায়গাটা এখন একটা পর্যটন কেন্দ্র। মানে জিকা যে এটা একটা ফরেস্ট যেখানে এবং পর্যটন কেন্দ্র, এবং এখানে পাখির সংখ্যা যেমন বেশি তেমনি আমি দেখলাম যে 40 প্রজাতির এখানে মশা পাওয়া যায়, এবং ওইখানে উগান্ডার একটা রিসার্চ সেন্টার আছে এই সংক্রান্ত বিষয়ে। এবং আছে, তার মানে হলো যে হাজার হাজার মানুষ, যেহেতু আমরা ভালো করে জানি কেনিয়া, উগান্ডা এই জায়গাগুলোতে সাফারি পার্ক অনেক বেশি। এখানে আপনার পর্যটক যারা তারা হাজার হাজার লোক শীতের সময় ওই জায়গাগুলোতে দেখতে যায়, বিভিন্নভাবে দেখতে যায়। তো এই রোগটা এতদিন মনে করেন যে 1957 সালে প্রথম লোক ধরা পড়ার পরে এখন হঠাৎ করে আমাদের সামনে চলে আসছে। এখন এটা মিডিয়ার কারণে কিনা তাও জানি না, বা কিভাবে বলা হচ্ছে যে ব্রাজিলের সবচেয়ে বেশি আক্রান্ত, এবং দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা 2 জায়গাতেই, এবং ব্রাজিলে এটা অনেক বেশি। গত 1 বছরের মধ্যে হাজার হাজার লোক বলে এতে আক্রান্ত হয়ে গেছে। এবং এর মেন আক্রান্তের যে সবচেয়ে বড় সমস্যাটা, যে শিশুর মস্তিষ্ক সঠিকভাবে বিকশিত হয় না। তো ব্রাজিলে গত 1 বছর ধরে বলে এটা চলছে। তো এতদিন ধরে এত কিছু হলো, ব্রাজিল তো একটা উন্নত বিশ্বের মধ্যে মোটামুটি পড়ে, তাদের এখানে এত গবেষণা হয়, এত টাকা পয়সা, সব দিক থেকে তারা অনেক উন্নত একটা দেশ। সেই জায়গায় 1 বছর পরে যখন এত লোক আক্রান্ত হয়ে গেল, তারপরে কেন তারা প্রিকশন হিসাবে করলো? আপনি যেভাবে বলেছেন, আমি প্রথমে একটু বলবো যে সারা পৃথিবীতে আমার যেটা মনে হয় পত্রপত্রিকা এবং প্রচার মাধ্যমগুলো এই ধরনের রোগ বিমারি নিয়ে অতিরঞ্জিত করে থাকে। আপনি লক্ষ্য করুন যে গত কয়েক বছরে বা কয়েক দশকের ভিতরে যে সমস্ত ভাইরাল রোগগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বা দেখেছি, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এবোলা, এবং এখন জিকা নিয়ে ডেঙ্গু আসলে এখন জিকা নিয়ে আমরা আলোচনা করছি, এবং সারা বিশ্বে মানে প্রত্যেকটা মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে হারে আলোচনা হয়, যেভাবে আলোচনা করে মানুষকে আতঙ্কিত করা হয়, সেভাবে কিন্তু এটার প্রতিফলন ঘটে না মানুষের ভিতরে, সমাজের ভিতরে এটা ঘটে না। আপনি দেখেন কোনো ভাইরাল ফিভারে আপনি ডেঙ্গু বলেন, তারপরে সার্স বলেন, মার্স বলেন, তারপরে আগে যেটা বলেন সোয়াইন ফ্লু বলেন, বার্ড ফ্লু বলেন, মানুষের মৃত্যুহার কিন্তু আপনার লাখে যায়নি এই পর্যন্ত। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সারা পৃথিবীতে মশার কারণে ম্যালেরিয়াতে মারা যায় প্রতি বছর 5 লক্ষ লোক। তো সেটা নিয়ে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয় না। বাংলাদেশের অসংখ্য লোক প্রতি বছর আপনার ম্যালেরিয়াতে মারা যাচ্ছে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে ম্যালেরিয়াতে অনেক লোক মারা যাচ্ছে, সেটা মশার কারণে হয়ে থাকে। সুতরাং এটা আমিও পত্রিকাগুলো পড়েছি, গত কয়েকদিন ধরে পড়ছি। গত পরশুদিন আমি আপনার
সঞ্জয়ের আপনার একটা ইন্টারভিউ পড়লাম, শুনলাম CNN নিউজ মিডিয়াতে, সেখানেও আলোচনা হয়েছে, এটাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু প্রকৃত অর্থে যারা বিশেষজ্ঞ আছেন, CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকার, বলছে যে এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা খুব মারাত্মক কোনো রোগ নয় এবং এটাতে বহু মানুষ মারা যাবে এই ধরনের কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু এটা ভাইরাল রোগ, ভাইরাসের কারণে এটা হয়ে থাকে এবং এটা বহন করে মশা, সেহেতু এটা সতর্ক থাকতে হবে। কারণ এটা যদি প্রতিরোধ করা না যায়, যদি কন্ট্রোল করা না যায়, তাহলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কারণ মশা সারা পৃথিবীতে আছে, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলগুলোতে মশার উপদ্রব অত্যন্ত বেশি, সেই জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু এটার অর্থ এই না যে এটা আগামী কয়েক মাসের ভিতরে বা সামনে কয়েক মাসের ভিতরে আপনার অসংখ্য মরে যাবে। পত্রিকাগুলো এইভাবে ধারণা দিয়ে থাকে। আমাদের সহপাঠী যিনি একটু আগে যেটা বলেছিলেন যে ওনার তথ্য মোতাবেক যে হিসাব, যে আক্রান্তের সংখ্যা 40 থেকে 50 লাখের উপরে নয়, একটা হতে পারে। আজকে একটা পত্রিকাতে লিখেছে সম্পাদকের ভিতর, আপনাকে আমি পড়ে শোনাই, গত 1 বছরে 3 থেকে 4 কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছে। আমার এই ভদ্রলোক কিন্তু সেটা অস্বীকার করছেন, টোটালি অস্বীকার করছেন। আমি সেটা অ্যাগ্রি করি ওনার সাথে। তাহলে এই যে কথাটা লিখেছে, এটা এই তথ্যটা ভুল, এবং এটা ভুল হোক আর শুদ্ধ হোক, পাঠক কিন্তু আর এটা বিবেচনা করতে পারবে না। এটা তো প্যানিক সৃষ্টি হবে। এবং আরো বলা আছে যে এটা যে দ্রুত হারে ছড়াচ্ছে সারা পৃথিবীতে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ আক্রান্ত হতে পারে, এবং এগুলো সাধারণ মানুষ টেকনিক্যাল ওয়ার্ডগুলো বোঝে না এবং উপস্থাপনাগুলো ঠিকমতো বোঝে না, তো ফলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এবোলা নিয়ে বাংলাদেশ সব প্রত্যেকটা মানুষ আপনার প্রচণ্ড আপনার আতঙ্কের ভিতরে ছিল, যদিও সেটা কনফাইন্ড ছিল কয়েকটা দেশ, আফ্রিকার, লাইবেরিয়া, তারপরে আপনার এই যে সেনেগাল, ওখানে পরে অনেক লোক মারা গেলেও শেষ পর্যন্ত কন্ট্রোল করা গেছে। এখন আর এটার খবর শোনা যায় না। একইভাবে এই জিকা ভাইরাসটাও আতঙ্কের কোনো কারণ নয়, যেটা আমার মনে হয়। তবে সতর্ক থাকতে হবে, কারণ মশা আপনার অনেকগুলো রোগ ছড়ায়। যেমন এডিস ইজিপ্টি, এই প্রজাতির মশাটা আপনার ডেঙ্গু ছড়ায়, ডেঙ্গু, কেউ ডেঙ্গু বলেন, কেউ ডেঙ্গি বলেন, এটা ছড়ায়, ডেঙ্গু ছড়ায়, আবার আপনার এই জিকাটা ছড়াচ্ছে, আবার মশা আবার ম্যালেরিয়া ছড়ায়। এখন আপনি বুঝতে পারবেন না কোন মশা কোনটা জিকা ছড়াচ্ছে, কোনটা আপনার ডেঙ্গি ছড়াচ্ছে, আর কোনটা ম্যালেরিয়া ছড়াচ্ছে। সুতরাং প্রত্যেক প্রকার মশা থেকে, প্রত্যেক প্রজাতির মশা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা হচ্ছে মূল কথা। স্যারের কাছে আমি, স্যার আমাকে একটু বুঝাবেন যে যে আসলে যেটা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা আসলে সত্যি কথা বলতে ওই ধরনের ভয়াবহ কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, যেমন আমার মনে একটা প্রশ্ন জেগেছে, যেমন বলতেছে যে বলা হচ্ছে যে গর্ভবতী মা অথবা গর্ভধারণ করছেন যিনি, তার ইয়েতে হলে হ্যাঁ সেক্ষেত্রে তার বাচ্চাটা হ্যাঁ সঠিকভাবে তার মস্তিষ্কের ইয়েটা সঠিকভাবে নাও হতে পারে, এই ধরনের একটা বলা হচ্ছে। তাহলে যদি এর বাইরে অন্য কোনো লোককে যখন ইয়া করবে, তাহলে সে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে? না, জিকা আসলে ধরেন ডেঙ্গুর মতো একটা রোগ, মানে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বরং এইভাবে আসি, ডেঙ্গুর মতো একটা রোগ। অর্থাৎ এর অনেকগুলো লক্ষণই আছে যেগুলো ডেঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে, এখানে ধরেন জ্বর হয়, সাধারণ জ্বর, জ্বরের সাথে গা ম্যাজ, ব্যথা, কারো কারো র্যাশ হইতে পারে, কারো একটু কনজাংটিভাইটিস হইতে পারে। তো তার মানেই হলো যে ইভেন ধরেন ডেঙ্গুর যে লক্ষণগুলো হয় যত মারাত্মক, এটার লক্ষণ তার চেয়েও মৃদুতর বলা হয়। এবং বলা হচ্ছে যে অনেক সময় এটা লক্ষণই থাকবে না, মানে অর্থাৎ বোঝাই যাবে না, খুবই এত মৃদু যে একজনের গা ম্যাজ করছে, এইটুকুতেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আসলে ব্যাপারটা আমরা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুইভাবে দেখে। হ্যাঁ, আমাদের প্রফেসর মুনির যেটা একসময় বলতেছিলেন যে একটা হলো মর্টালিটি, মানে কোনো একটা রোগে কত লোক মারা যায়, মর্টালিটি একটা ইন্ডিকেটর যে এই রোগটা কত ভয়াবহ। ধরেন একটা রোগ 10 জন আক্রান্ত হয়েছে, যদি 8 জন মারা যায় তাহলে আমরা এটাকে ভয়াবহ রোগ বলি, তাই না? তাহলে এটা একটা ইন্ডিকেটর। এরকম অনেক রোগ আছে যেগুলোতে মর্টালিটি খুব হাই, সুতরাং সেটা মারাত্মক। আবার আরেকটা আছে যে মর্টালিটি ছাড়াও অনেক লোক যদি আক্রান্ত হয়, অনেক লোক, তাহলে সেটাও এক ধরনের আতঙ্কের মধ্যে থাকতেই পারে যে এই ধরনের একটা রোগ হয়েছে, মরবে কি বাঁচবে সেটা। আপনাদের বোধহয় মনে আছে স্বাধীনতার পরে স্ক্যাবিজ দেখা দিয়েছিল ব্যাপক হারে,
73 সালে ভয়াবহ স্ক্যাবিস তো মারাত্মক রোগ কি? মারাত্মক না, চুলকানি স্বাভাবিক একটা রোগ, হ্যাঁ, কিন্তু যখন অনেক লোক আক্রান্ত হয়েছে তখন এটা কনসার্ন তৈরি হয়। তো আসলে এই ঘটনাটাও তাই হচ্ছে জিকা সম্বন্ধে। জিকা ইটসেলফ ইজ নট এ ডেঞ্জারাস ডিজিজ ইটসেলফ। সমস্যা হচ্ছে দুটো। একটা হলো যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমাদের আমেরিকার দেশগুলোতে, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বিশেষত ব্রাজিল, তো এখানে অনেক লোক আক্রান্ত হয়েছে। তো এখন যে ডিজিজটা আগে নেই সেটা যদি অনেক লোক আক্রান্ত হয়, আমাদের জনস্বাস্থ্যতে বলে যে এটা সম্বন্ধে একটু কনসার্ন হইতে হবে। কারণ হলো ধরেন এখন মৃদু আছে, কিন্তু আমাদের বডিতে অনেক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়। যেমন ধরেন ডেঙ্গি আপনার প্রথমবার হলে হয়তো কিছু না, দ্বিতীয়বার একটা ডেঙ্গু সংক্রমণ হলে জটিলতা হতে পারে, ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এখানেও তাই। আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে সেটা হলো যে ক্ষুদ্র মস্তিষ্ক বাচ্চা। তো ওদের যদি আমরা ব্রাজিলের স্ট্যাটিস্টিক্স দেখি, দেখবো 13 সালে ওদের 140-45টা ক্ষুদে মস্তিষ্কের বাচ্চা হয়েছে, 2014-তে 156টার মতো কাছাকাছি, অর্থাৎ 150-র কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে 2015-তে সেটা হঠাৎ করে সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তো এখন আমরা আসলে একটা এপিডেমিওলজিক্যাল লিঙ্ক বলে একটা কথা বলি, রোগতাত্ত্বিক সংযোগ। তাহলে ধরেন যে জিকা ভাইরাস ডিজিজটা হচ্ছে ওখানে অনেক বেশি, পাশাপাশি হঠাৎ করে মাইক্রোসেফালি অনেক বেড়ে গেল, তাহলে এটা একটা কি কোনো লিঙ্ক আছে? বিজ্ঞানীরা এটি নিয়ে ভাবছেন, এবং আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই কারণেই একটু কনসার্ন। এবং আপনি জানেন যে তারা এটা জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করেছে, এবং জিকাকে তারা পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, এটা একটা টার্ম ইউজ করে তারা, হিসাবে ঘোষণা করেছেন। ঘোষণা করার কারণ হলো দুটো। একটা হলো যে যেহেতু এতগুলো দেশে আক্রান্ত হচ্ছে এবং সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং তারা ডিজিজ ট্রান্সমিশন হিসেব করে দেখছে যে হয়তোবা 3 থেকে 4 মিলিয়ন লোক 2016 সালে আক্রান্ত হতে পারে, তার মানে 30 থেকে 40 লক্ষ লোক। তো 30 থেকে 40 লক্ষ লোক কোনো রোগে আক্রান্ত হলে সাধারণত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়া যায়, যাতে করে ওই দেশটাকে হেল্প করা যায়, যাতে এই ডিজিজটা অন্য দেশে না ছড়ায়, যাতে করে বাণিজ্যের ক্ষতি না হয়, চলাচলের ক্ষতি না হয়, সেই জন্য WHO সাধারণত এই ইমার্জেন্সিটা ঘোষণা করে, যেটা ইবোলাতে ঘোষণা হয়েছিল, যেটা আরও অন্য ক্ষেত্রেও, ইনফ্লুয়েঞ্জাতে ঘোষণা হয়েছিল 2009 সালে। তো এখানেও তাই। কিন্তু এখনও আসলে আরেকটা কথা বলতে হবে, যে এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে জিকাই মাইক্রোসেফালির জন্য দায়ী। রিলেশন আছে, বলতেছে যে হয়তোবা 6 সপ্তাহ বা 6 মাস, ইভেন 1 বছরেরও বেশি লাগবে এটা প্রতিষ্ঠিত করতে যে জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফালি হচ্ছে। কিন্তু এই যে বললাম, রোগতাত্ত্বিক সংযোগটাও মাঝে মাঝে আমাদের গুরুত্ব দিতে হয়, যাতে করে আরো অধিক ক্ষতি না হয়, যার আরো অধিক ক্ষতি না হয়। তাহলে ধরুন আমরা যদি এরকম ব্যবস্থা নেই, ধরুন মাইক্রোসেফালি করছে না, কিন্তু আমরা যদি এইভাবে ব্যবস্থা নেই যে জিকাটা আর বেশি ছড়াবে না, তাহলে তো আমরা একটা উপকার পাবো। এবং তখন যদি দেখি মাইক্রোসেফালিও কমে যাচ্ছে, তখন হয়তো বা আরো দৃঢ় সংযোগটা হবে যে জিকার কারণে রাইট মাইক্রোসেফালি হচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখেন, হয়তোবা সংবাদ মাধ্যমে বা আমাদের মিডিয়া কর্মীরা অনেক সময় এই ধরনের নতুন কোনো কিছু হলে ওনারা একটু রিপোর্টিংটা বেশি করেন। এটা কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। স্বাভাবিক এই জন্য যে নতুন কোনো কিছু হলে এটা মিডিয়ার আকর্ষণ বাড়ায়, এবং সংবাদপত্র কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতা হয় যে সময় টিভিতে এটা নিউজ হলো, কেন বৈশাখীতে হচ্ছে না, এই ধরনের। সুতরাং ওনারা নিউজের পিছনে ছোটেন, এবং নিউজের পিছনে ছুটতে ছুটতে ওনারা তো নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন, এবং ধরেন অনেক সময় ঠিক তথ্যটা পাওয়া যায় না, অথবা সোর্স যেখান থেকে ওনারা নেন সেটাও হয়তো ভুল সোর্স। তার ফলে হয়তো বা কোথাও একটু ভুলও আসে। তা তো আমি মনে করি এটা এমন খারাপ না, বরঞ্চ আসলে ধরেন এইভাবে বাংলাদেশে এখন যারা পত্রিকা পড়েন, টিভি দেখেন, তারা কিন্তু জিকা সম্বন্ধে জানেন। তাহলে আসলে আমরা সচেতনতার একটা লেভেল যদি দেখি, তাহলে একটা লেভেল হয়েছে যে জিকা রোগটা সম্বন্ধে জানে, হয়তো বা সেটা সম্বন্ধে এত ভালো জানে না, কিন্তু জানে জিকা যে একটা মানে ভালো জিনিস না, এটা রোগ, এইটা সম্পর্কে ভালো। তো সুতরাং সংবাদ
সংবাদপত্রের এই ভূমিকাটা তাহলে বা সচেতনতার ব্যাপারটাতে চলে আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না। হয়তোবা যেটা প্রফেসর মুনির বললেন যে একজন লিখেছে ৩-৪ কোটি, এটা ভুল, আমরা জানি। কিন্তু তারপরেও কিন্তু আসলে উনি হয়তো গুরুত্ব দিতে যেয়ে কোনো একটা সূত্র থেকে বা লিখতে ভুলেছে, টাইপো এরর বা এই ধরনের হইতে পারে অনেক সময়, যে উনি লিখে ফেলেছেন। তাহলে অন্য কথা আমি বলতে চাই যে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা, কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। কিন্তু আবার এটাও ঠিক যে এটা নিয়ন্ত্রণের জন্য সরকারগুলোকে সব ব্যবস্থা ধরনের নিতে হবে, ব্যবস্থা এবং ব্রাজিল তাই নিচ্ছে। আপনি জানেন যে ব্রাজিল সেনাবাহিনী লাগিয়ে দিয়েছে। আমরা আগে এটা কথা বলতাম যে মশা মারতে কামান লাগানো, হ্যাঁ, এখন সেটাই তো হচ্ছে। ইনফ্যাক্ট মশা মারতে সেনাবাহিনী লাগানো হয়েছে, জি, এখন সেটা ওখানে তো হচ্ছে। এবং হয়তোবা নিয়ন্ত্রণে এটা কিছু ভূমিকা পালন কারণ করবে। ব্রাজিলে কিন্তু আছে, রিও ডি জেনিরো কিন্তু অলিম্পিক, এক্স্যাক্টলি, সেটা অলিম্পিক একটা বিষয়, এটা সেটা বড় একটা বিষয়, এটা বিরাট কোটি কোটি টাকার এখানে ডিলিংস আছে। না, এটা বিশ্ব জড়িত। হ্যাঁ, বিশ্বজড়িত। আপনি খেয়াল করে দেখেন যে এটাকে তো অস্বীকার করা যায় এক না। দুই লোক যাবে না, তো কোটি লোক সুতরাং- উপরে চলে যাবে ওখানে। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে এইভাবে ঘোষণাটা দিয়েছে, তাতে আমি মনে করি এই রোগটা নিয়ন্ত্রণে এটা সহায়ক হবে। নানা ধরনের পদক্ষেপ এতে আরও যুক্ত হবে, ভ্যাকসিন ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হবে। ইভেন প্রেসিডেন্ট ওবামাও যেরকম গুরুত্ব দিয়েছেন যেটার ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়, সেজন্য উনি গুরুত্ব দিয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু আসছে, যেটা সম্বন্ধে অনেক প্রচারের ফলে এটা যেটা আপনার প্রেশার তৈরি হয়। আপনারা ভালো বোঝেন এটাতে, যে আপনারা তাই কাজ করেন, যে মিডিয়ার মাধ্যমে আমরা কোনো একটা ব্যাপারে জনমত তৈরি করি, তো সেটা হয়েছে। তো এখন ধরেন এতে যে একেবারে আতঙ্কিত হইতে হবে তা না, কিন্তু আবার সাবধানও থাকতে হবে, এটাও সত্যি। যেমন ধরেন যুক্তরাষ্ট্র একটা স্টেটে ওরা ইমার্জেন্সি ঘোষণা করেছে, জরুরি অবস্থা। হ্যাঁ, তা এখন হতে পারে যে এই জরুরি অবস্থা মানেই যে এই নয় যে একটা দেশ একেবারে মানে মহা সমস্যায় পড়ে গেছে, উল্টো যে তারা মানে এই আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কখনো কখনো এরকম ঘোষণা করা হয়ে থাকে। স্যার, এখন যে জিকার যে মানে এই কথা ধরেই বলছি, এই যে মাইক্রোসেফালি যেটা আছে, তো এখন যেটা হয়েছে, যেমন আজকে আমাদের কিন্তু একটা নির্দেশনা আসছে মানে ইয়া থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যে ব্যাপার যে আমাদের সীমান্তে যে জায়গাগুলোতে এন্ট্রি পয়েন্ট আছে, সেটা সীমান্তে প্লাস হলো এয়ারপোর্টে যেটা আছে, সেখানে অন্তত পরীক্ষার ব্যবস্থা করা, বাইরে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু লোক আসে আমাদের এখানে, এই ধরনের একটা ব্যবস্থার কথা বলেছে। এর আগেও আমাদের যখন এই ধরনের বিদেশে এই ধরনের জিনিসগুলো হয়েছে, আমরা যে পাইনি তা কিন্তু না। আমাদের দেশে হয়তো 2005-6 সাল থেকে ডেঙ্গুটা বা ডেঙ্গি বলেন যাই বলেন ঢুকেছে। হ্যাঁ, এটা তো মনে করেন 150 বছর আগে থেকেই অন্যান্য দেশে ইয়া করে আছে, আমাদের এখানে খুব দেরিতে ঢুকেছে বাইরের কোনো কিছুর জন্য। কিন্তু যেটা মনে হলো এখন পর্যন্ত আমি কিন্তু খুঁজে পেলাম না মরে গেছে কেউ। না, এই পর্যন্ত এই ধরনের কোনো সংবাদ আমি মানে যে আমি এত ইয়া বলছে বা এরকম জিনিসের জন্য, হ্যাঁ, যেমন বলতেছে, হ্যাঁ, গর্ভবতী মহিলা বা নারী বা বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে সে মানে সেটা কিন্তু কোনো জায়গাতে এইভাবে উঠে আসেনি এবং বলাও হচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পরিষ্কার হওয়ার দরকার আমার যেটা মনে হয়, যেটা মাইক্রোসেফালির সাথে যেটা জিকা ভাইরাসের সম্পর্ক আছে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এখন। হ্যাঁ, উনি যেটা বললেন যে এটা আমি নিজেও বলছি যে এটা এখনো গবেষণা চলছে, দুটোর ভিতরে সম্পর্ক আছে কিনা তা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিকভাবে হয়নি এখনো। সুতরাং আজকে একটা পত্রিকাতে আমি পড়েছি, লিখে দিয়েছে, সরাসরি লিখে দিয়েছে জিকা ভাইরাসের সাথে জিকা ভাইরাসের সাথে আপনার মাইক্রোসেফালির একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, কিন্তু এটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যেটা কোইন্সিডেন্ট হতে পারে, যে উনি যেটা বললেন যে ব্রাজিলে আপনার মাইক্রোসেফালি হচ্ছে, অনেক শিশু আক্রান্ত হচ্ছে, আবার সেখানে সংক্রমণ বেড়ে গেছে। কিন্তু এটা সামনে বলবে, গবেষণা ফলাফল পেলে আমরা এটা তখন নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা জিজ্ঞাসার সাথে সম্পর্কযুক্ত কিনা। যেটা আপনি বলেছেন যে এটা ভ্রমণের কারণে হয়, প্রথম কালপ্রিট হচ্ছে মশা। আমার কথা হচ্ছে ভ্রমণ টমন পরের ব্যাপার, আগে আপনাকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে মশার উপরে। মশা হচ্ছে বাহক, যেটাকে ভেক্টর বলা হয়। মশা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ধ্বংস করতে পারেন, মশাকে যদি আপনার শরীরে বসতে না দেন, কামড়াতে না দেন, তাহলে আপনি নিরাপদ। কিন্তু স্যার, মশা ইয়াটা কিন্তু বেড়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষের সাথে একজন মানুষের সংস্পর্শ হলে জিকা হবে না। জিকা বা যে কোনো ভাইরাসই হোক, আপনার সংস্পর্শে গেলেই হয়ে যায় না। এটার জন্য একটা মাধ্যম লাগে, মিডিয়া লাগে। সেটা মিডিয়াটা হচ্ছে মশাই মূল। এই জিকা ভাইরাস বলেন
তারপরে ডেঙ্গি বলেন, সব অনেকগুলো এরকম রোগ আছে যেটা ছড়ায়। সুতরাং মশা নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যেটা বলেন যে সীমান্তে আপনার যে এটা নিয়ন্ত্রণ করবে, দেখবে, আচ্ছা দেখবে কিভাবে আপনি আমাকে বলেন। এটা একটা জটিল প্রক্রিয়া। অনেক 3টা রোগ অন্তত একই রকম সিমটম দেখাচ্ছে। ডেঙ্গুর সিমটমস, জিকার সিমটমস, তারপর ইনফ্লুয়েঞ্জার সিমটমস একেবারে মোটামুটি একই রকম। আপনার এখানে যেটা বলা হচ্ছে গায়ের ব্যথা হবে, জ্বর হবে, 3 থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর হবে, চোখ লাল হতে পারে, চোখ লাল হবে, ডেঙ্গির যে conjunctivitis ইয়াগুলো যেটা আছে, বলা হচ্ছে, symptomগুলো থাকতে পারে। চোখ লাল হয়ে যাবে, লাল লাল ফুসকুড়ি উঠবে, জয়েন্টে ব্যথা হবে। আপনি এটা বুঝবেন না এটা কি ডেঙ্গির কারণে হচ্ছে না আপনার জিকার কারণে হচ্ছে নাকি ইনফ্লুয়েঞ্জার স্যার কারণে তাদের হচ্ছে। বয়স বেশি না, তাদের পায়ের ইয়েতেও ব্যথা হয়, হয়। আবার জ্বরও হয়। সুতরাং আর জিকা আপনি শনাক্ত করার জন্য আপনার অ্যাডভান্স টেকনোলজির দরকার হয়, যেটাকে আমরা পিসিআর বলে থাকি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলা হয়। এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি আর কি। আপনি তো এবার দেখলে তো আপনি ভাইরাস দেখবেন না, মাইক্রোস্কোপ দিয়ে আপনি এটা। স্যার টেলিফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আপনার নাম আমার বলে নাম প্রশ্নটা ডাক্তার করুন। হেদায়েতুল্লাহ, আমি যশোর থেকে বলছি। জি। আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে এডিস ইজিপ্টি মশা, এটা বর্ষাকালে হয়, যেমন ব্রাজিলে এখন বর্ষাকাল, হ্যাঁ, সেই জন্য ওদের ওখানে প্রাদুর্ভাবটা দেখা দিয়েছে। তা আমরা এই বর্ষাকালে আমাদের দেখে যাতে ডেঙ্গি কি এই জিকা এগুলো যাতে না ছড়িয়ে পড়ে, সেই জন্য কি ব্যবস্থা নিচ্ছি? সীমান্তে শুধু পাহারা দিলে তো হয় না, হ্যাঁ, বর্ষাকাল। আমার প্রশ্নটা কি বোঝা গেছে? জি জি বলছেন স্যার, আপনাকে বলতে হবে এটা। উনি কিন্তু একটা চমৎকার ইয়ে বলতে, ব্রাজিলে এখন বর্ষাকাল এবং বর্ষাতেই কিন্তু এই যে ডেঙ্গি বলেন যেগুলা মশার ইয়েটা বাড়ে, এবং সেক্ষেত্রে ওইটা হয়েছে। সেক্ষেত্রে আমরা মশার কি করবো? না শুনেন, হেদায়েত সাহেব যেটা বলেছেন, ধন্যবাদ, কোয়েশ্চেনটা ভালো। সেটা হলো যে আসলে আমাদের এডিস মশা যেটা ডেঙ্গি ছড়ায় বাংলাদেশে, সে সিজনটা শুরু হয় সাধারণত আমাদের এপ্রিল মে মাস থেকে। এটা নির্ভর করে বৃষ্টিপাতের উপর, উনি ঠিকই বলেছেন। তবে আসলে ঠিক বর্ষাকাল এরকম বলতে চাই না আমি, বরঞ্চ আসলে এডিস মশার যে জীবন চক্র, এটা যদি আমরা দেখি, সেটা হলো যে কোনোখানে সামান্য একটু পানি জমলে সেখানেই তারা ব্রিড করতে পারে। এরা বর্ষাকালে যে একেবারে নদী নালা খাল বিল ভরে যেতে হবে এরকম না, ঠিক আছে? তো আমাদের ধরেন মার্চ মাস থেকে যদি একটু একটু বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিটা যদি কোথাও জমে থাকে, সেই জমাটা কোথায় হতে পারে? যেমন ছাদের উপরে একটু জায়গা গর্ত হয়ে গেছে, সেখানে জমতে পারে টায়ার, আমরা পুরনো টায়ার যেগুলো রাখি বিভিন্নখানে, সেই টায়ারে এই পানিটা জমতে পারে ডাবের খোসার মধ্যে, জমতে পারে আমাদের পুরন ঢাকার দিকে, আপনি জানেন কিনা, মটকিতে পানি রাখে, অনেক সময় পানি থাকে না জন্য, ওই মটকিতে এই এডিস মশা ডিম পারে। এরা ডিম পারতে পারে যেখানে ইটের ভিজিয়ে রাখে যে চৌবাচ্চা বানায়, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলোতে। এবং এই পানিটা বেশি দিন থাকতে হবে না, 7 থেকে 10 দিন যদি কোথাও পানি জমে থাকতে পারে, তাহলে ওরা ডিম পারবে। ডিম থেকে লার্ভা হবে, পিউপা হবে, সেখান থেকে অ্যাডাল্ট হবে। এবং এই অ্যাডাল্টটা যে মানুষকে কামড় দেবে, এবং এই কামড় দেওয়ার সময় যদি তার মধ্যে ডেঙ্গু ভাইরাস থাকে, তাহলে ডেঙ্গু ভাইরাসটা এই মশাটা নেবে, তার মধ্যে ডেঙ্গু ভাইরাসটা ডেভেলপ করবে, এই মশাটা আরেকজন কামড় দিলে তার আবার ডেঙ্গু হবে। এই হলো প্রসেস পুরো। তো এখন আমরা তাহলে মশা নিয়ন্ত্রণ করব কিভাবে, তাই না? তাহলে মশা নিয়ন্ত্রণ আসলে ডেঙ্গু মশার, আমি এটাতে কাজ করেছি ঢাকা শহরে বছর 3-4। তো ঢাকা শহরে ধরেন আমাদের যে জায়গাগুলোতে এরা ব্রিড করে, সেই জায়গাগুলোতে আসলে জনসম্পৃক্ত করে এই কাজটা করতে হবে। কারণ এটা হয় আপনার বিল্ডিংয়ের ভিতরে, যেখানে আমাদের মশক নিধন কর্মীরা প্রবেশ করতে পারে না, ওরা ড্রেন পরিষ্কার করে, ওখানে তারা মশার ওষুধ ছিটায়। তো সুতরাং আসলে এটা একটা কমিউনিটি কনসেপ্ট আনতে হবে, অর্থাৎ একটা কমিউনিটিতে সিদ্ধান্ত নিতে হবে। বাসার ভিতরেও যেটা ওই যে ফুলের টবগুলো, তারপরে এখানে দেখা যাচ্ছে ফুল দিয়া নাই কিন্তু টবের মধ্যে পানি, আইদার বাসার ভিতরে অথবা ধরেন কম্পাউন্ডের জায়গাগুলো, যে গেট দিয়ে আমাদের মশক কর্মীরা বা ক্লিনাররা ঢুকতে পারে না, তাই তো কথাটা। তো সুতরাং আমাদের নিজেদের দায়িত্বটা নিতে হবে। তা এখন যদি ধরেন আমরা এরকম কমিউনিটি কনসেপ্ট ডেভেলপ করি, একটা পাড়া যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের এই এলাকায় ডেঙ্গু হতে দেব না, তো সেখানে তারা সবাই মিলে যদি এই করে যে নিজ নিজ বাড়িতে যেখানে একটু পানি জমছে সেটা যদি পরিষ্কার করে, তাহলে ওখানে আর আইদার মশাটা ডিম পারতে পারবে না, অথবা ডিম পারলেও পানিটা ফেলে দিলে শুকিয়ে গেলে এরা মরে যাবে। ডিম থেকে লার্ভা হবে না, লার্ভা থেকে পিউপা হবে না, পিউপা থেকে অ্যাডাল্ট হবে না। এটাই হলো এর পদ্ধতি, এবং এটা হলো জটিলতাও। কারণ আমরা শহরে মানুষরা খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমরা নিজেদের ছাড়া আর কারো ভালো চিন্তা করি না। তা আমরা ভাবি
যে আমি যদি ওই কাজটা করি তাহলে তো আপনার সুবিধা হবে, সুতরাং আমি এটা করব না। এই যে জটিল কনসেপ্টটা, সেই জন্য দেখা যাচ্ছে আসলে ডেঙ্গি বা এডিস মশা দ্বারা যে রোগগুলো ছড়ায়, এটাতে ডেঙ্গি ছড়ায়, চিকুনগুনিয়া নামে একটা রোগ ছড়ায়, এতে এখন জিকা যুক্ত হলো, এই রোগগুলো কন্ট্রোল করা যাচ্ছে না। তো এটা হলো সমস্যাটা। তো এখন ধরেন তারপরে আমরা করছি, ধরেন আমরা ঢাকা শহরে গত কয়েক বছর কিন্তু এরকম জরিপ করে করে আমরা আগে একটা প্রেডিকশন করতাম যে ডেঙ্গু হওয়ার ঝুঁকি কতটুকু। এটা করার জন্য আমরা দেখতাম মশার ডিম পাড়ার মতো জায়গা কতগুলো আছে, সেখানে পানি কতটুকু আছে, পানি থাকলে সেখানে লার্ভা আছে কিনা। এই জরিপগুলো ব্রুটো ইন্ডেক্স বলে আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করি। ওইটা যদি অনেক বেশি থাকে তাহলে ডেঙ্গু হওয়ার ঝুঁকি বেড়ে যায়, ওটা যদি কম থাকে তাহলে ডেঙ্গু হওয়ার ঝুঁকি কমে যায়। তাহলে ওই রকম যখন হয় তখন যদি আমরা সারা ঢাকা শহরে বা আমাদের শহরগুলোতে আমাদের মেয়র মহোদয়রা বা আমাদের কাউন্সিলররা তারা মিলে যদি এই ধরনের উদ্যোগ নেন, কমিউনিটিকে পার্টিসিপেট করিয়ে, ধরেন আমরা একটা স্লোগান দিতাম আগে যে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে একদিন যেখানে পানি জমে ফেলে দিন, অর্থাৎ সপ্তাহে যদি একদিন পানি ফেলে দেওয়া যায় তাহলে ওটার বিস্তার লাভ করবে না। তো এটাই কার্যকর পদ্ধতি। এছাড়াও যদি মশার ঘনত্ব খুব বেড়ে যায় তখন আমরা ফগিং করতে পারি, যে অ্যাডাল্ট মশা যখন উড়ে বেড়াচ্ছে তখন যদি কার্যকর কীটনাশক দ্বারা আমরা যদি ফগিং করি তাহলে অ্যাডাল্টগুলো মরে যাবে। এছাড়াও ধরেন আমাদের আরও যেগুলোতে আমি গুরুত্ব দেই, কিছুদিন আগে একটা ইয়েতে বললাম এই কয়েল নিয়ে, মশার কয়েল নিয়ে ওখানে বললাম, সেটা হলো আসলে আমাদের ফিজিক্যাল কিছু মেথড ব্যবহার করতে হবে, কয়েল টয়েল ব্যবহার না করে। এর মধ্যে একটা আছে যে হাত দিয়ে মশা মারতে হবে। যে ডেঙ্গি মশা কিন্তু স্পেশাল মশা, গা চকরা বকরা, একটু দেখতে একটু রাগি রাগি, তো এরকম চেনা যায়। আমাদের অন্য যেগুলো অ্যানোফিলিস মশা আছে বা কিউলেক্স মশা আছে, ওখান থেকে ডেঙ্গু মশা একটু অন্য ধরনের টাইগার ভাব একটা। তো এই মশাটা দেখলে মেরে ফেলা উচিত, মানে ঘরে একটা মশা দেখলেও তার পিছনে দৌড়িয়ে হলেও এটাকে মেরে ফেলা উচিত। 2 নম্বর যেটা উচিত হলো র্যাকেট ব্যবহার করা, কারণ র্যাকেট, হ্যাঁ ইলেকট্রিক র্যাকেট যেটা, কারণ এখানে আপনার কোনো কীটনাশক নেই, বাচ্চাদের জন্য ক্ষতিকর হয় না, আমাদের জন্য ক্ষতিকর হয় না, এবং এটা খুবই কার্যকর। এইটা হইতে পারে। কিংবা ধরেন সন্ধ্যাবেলা আমরা যদি জানলা দরজা বন্ধ রাখি, প্র্যাকটিসটা, অর্থাৎ বিকেলবেলা 5টা-6টার দিকে বন্ধ করে দাও, তাহলে হয় কি সন্ধ্যার সময় মশাটা ঢুকবে না, তাহলে আপনি মশার কামড় প্রতিহত করতে পারেন। এছাড়াও দিনের বেলা আমরা তো সাধারণত মশারি টাঙাই না, কিন্তু ডেঙ্গি সিজনে দিনের বেলা আমাদের মশারি ব্যবহার করতে হবে, বিশেষত বাচ্চারা যখন ঘুমায় বা আমরাও যখন ঘুমাই। তাহলে হবে কি, আপনি অনেকগুলো ব্যারিয়ার তৈরি করলেন, ঘরে ঢুকতে দিচ্ছেন না, পানি ফেলে দিচ্ছেন, মেরে ফেলছেন, মশারি ব্যবহার করছেন। এই সবগুলো যদি আমরা সবাই অ্যাপ্লাই করি তাহলে ডেঙ্গু হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। পাশাপাশি এই ধরনের নতুন ভাইরাস, সেটা চিকুনগুনিয়া হোক, জিকা হোক, তার ঝুঁকিও আমরা কমাতে পারি। টেলিফোন আছে আপনার কাছে যাওয়ার আগে। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, জি বলেন। জি, আমার নাম মোহাম্মদ ইনসানুদ্দিন মোল্লা, আমি গোপালগঞ্জ মেয়াপাড়া থেকে বলছি। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন শিক্ষক, আমি অনেক এই যে প্রতি বছর দেখা যাচ্ছে যে নতুন নতুন একটা ভাইরাসের নাম দেওয়া হচ্ছে, একবার ইবালা, একবার জিকা, একবার ওই যে এই বিভিন্ন ধরনের নাম, প্রতি বছর নতুন নতুন একটা। এর পিছনে নামকরণটা কারা করে, উদ্দেশ্যটা কি? আমার ধারণা যেটা, যে এর পিছনে একটা ব্যবসায়িক কমার্শিয়াল কোনো মনোভাব আছে, যে একটা নাম দিয়ে কোম্পানি ওষুধ বেচা, দেখবেন গবেষণা করে নতুন ওষুধ বানাবে। এই যেমন যে ঠাটা কাস্টে বই দিয়ে একটা আইডিয়া আছে, আপনারা নিশ্চয়ই জানেন, দয়া করে একটু চিন্তা মনে করে উত্তরটা দিবেন। এর পিছনে রহস্যটা কি, নতুন নতুন নামকরণটা কারা করে? আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর প্রশ্ন। এটা জিকাটা তো আমি বলেছি স্যার, জিকা কোন জায়গা থেকে এসেছে? সেটা আসলে হয়েছে কি, নামকরণটা যে কেউ করতে পারে না। সেটা যেমন আমেরিকাতে যেটা আছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ওরা করে সাধারণত, বা রিলেটেড যারা আছে, বিরোলজিস্ট যারা আছে, তারা এগুলোর নামকরণ করে থাকে। তবে ভাইরাসের ব্যাপারে বিভিন্ন নাম হয়ে থাকে কেন, তার পিছনে একটা যুক্তি আছে। সাধারণত আপনার মূলত 2 ধরনের জীবাণু আপনার রোগ ছড়ায়, সংক্রমণটা হয় 2 ধরনের জীবাণু দ্বারা। একটা হচ্ছে জীবাণু, একটাই জীবাণু বলা যাবে না, যেমন একটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাস। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ভিতরে পার্থক্য হচ্ছে, ব্যাকটেরিয়া জীবন্ত, প্রাণ আছে, তারা নিজেদের বংশবিস্তার নিজেই করতে পারে, তাদের জেনেটিক কোড ফিক্সড থাকে, এবং তারা তাদের জেনেটিক কোড যেহেতু ফিক্সড আছে, সেই জন্য ওষুধ দিয়ে তাদেরকে টার্গেট করা যায়। কিন্তু ভাইরাসের কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ,
একটি নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ হবে এবং সেটা নিজের বংশবিস্তার নিজে করতে পারে না। তো বংশবিস্তারের জন্য কোনো জীবদেহকে ব্যবহার করতে হয়, মানুষ হোক বা পশু পাখি হোক। তো সুতরাং ওই যে আপনার বলা হচ্ছে যে ভাইরাস তার জেনেটিক কোড পরিবর্তন করে করে বিভিন্ন নামে পরিচিত হয়ে যায়, ব্যাকটেরিয়া সেটা করে না। যেমন একই ব্যাকটেরিয়ার নাম একই সবসময় একই থাকে, কিন্তু জেনেটিক কোড পরিবর্তনের মাধ্যমে একটা ভাইরাস আপনার বিভিন্ন নামে পরিচিত হয়। যেমন আপনার মনে আছে কিনা, আপনারা পড়েছেন যখন আপনার এই বার্ড ফ্লু হলো বা সোয়াইন ফ্লু হলো, বার্ড ফ্লুতে যে ভাইরাসটা রেসপন্সিবল ছিল, দায়ী ছিল, সেটাকে ছিল H5N1 বলা হয়েছে তখন, এখনো বলছি আমরা। আর সোয়াইন ফ্লুতে যেটা রেসপন্সিবল ভাইরাস সেটাকে বলা হচ্ছে H1N1। এখন এগুলো সাবটাইপ আছে, অনেক প্রজাতির আপনার উপভাইরাস আছে যেগুলোর নামকরণ করা হয় তাদের জেনেটিক কোড বা অন্য কেমিক্যাল উপসর্গ দেখে আর কি। সুতরাং ওই কারণে যে কেমিক্যাল গাঠনিক সংকেতের মাধ্যমে, রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারি নিউক্লিক অ্যাসিডগুলো, ডিএনএ হোক বা আরএনএ হোক, তাদের প্রকৃতি কেমন, তাদের জেনেটিক কোড কীভাবে পরিবর্তিত হয়, তারা কোন অবস্থায় কোন সময় থাকে। ওই সব রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে আমরা সাধারণত এক একটা ভাইরাসের একটা নামকরণ করে থাকি আর কি। এখানে কমার্শিয়াল কোনো ইন্টারেস্ট আছে বলে আমার মনে হয় না। তবে নামকরণ যেটাই দেওয়া হোক না কেন, এই ভাইরাসের কারণে বিভিন্ন রোগ উৎপত্তি হচ্ছে এবং সবগুলোর ধরন ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন, সেই জন্য ভিন্ন ভিন্ন নাম দিয়ে এদেরকে পরিচিত করা হয় আর কি। তবে কোম্পানিগুলো সাধারণত এই সমস্ত ক্ষেত্রে এগিয়ে আসে। যেমন এখন সানোফি অ্যাভেন্টিস আপনার টিকা বানানোর জন্য জোরসোরে উঠে পড়ে লেগেছে। ভারতের একটা কোম্পানি বায়োটেক তারা দাবি করে ফেলেছে যে তারা অলমোস্ট কাছাকাছি না করেই ফেলেছে। আজকে পত্রিকায় দেখলাম যে তারা টিকা আবিষ্কার করে ফেলেছে, ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, সুতরাং কয়েকদিনের ভিতরে মার্কেটিংও করে ফেলবে। কিন্তু এটা অতীত আমরা দেখেছি, বিভিন্ন ভাইরাসের কারণে সৃষ্ট রোগের ক্ষেত্রে বহু আপনার ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, বলা হয়েছে ওষুধ তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে এগুলো খুব কার্যকর কিনা তা প্রমাণিত হয়নি। আমরা একটা কথা জানি না যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা ওষুধ প্রয়োগ করে ব্যাকটেরিয়াকে আমরা ধ্বংস করতে পারি, তবে ইদানিং সেটাও করা যাচ্ছে না। ব্যাকটেরিয়াল রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে যেভাবে, তাতে করে অনেক আপনার ওষুধই আপনার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে। ভাইরাসকে তো পারাই যায় না, ভাইরাসকে টার্গেট করে ভাইরাস ধ্বংস করা রীতিমতো অসম্ভব ব্যাপার। তো সেই ক্ষেত্রে প্রিকশন, সতর্কতা নিতে হবে। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। শরীরের প্রতিরোধ ক্ষমতা, ন্যাচারাল ডিফেন্সিভ সিস্টেম যেটা আছে আমাদের, সেটা মেনটেন করতে হবে অথবা আরও বৃদ্ধি করতে হবে খাবার দাবারের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। সুতরাং প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় কারোর শরীরে, তাহলে আপনার ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া বলেন, ওগুলো আক্রমণ করবে এবং আপনাকে রোগাক্রান্ত করে ফেলবে, এবং এটার কারণে মানুষ মারাও যায়। সুতরাং আপনি যে আগে জানতে হবে যেসব কারণে এই রোগগুলো ছড়ায়, ভাইরাস, যে সমস্ত ভাইরাসগুলো বিভিন্ন ভাইরাস ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে, যেমন বার্ড ফ্লু যেমন পশু পাখির মাধ্যমে হয়, সোয়াইন ফ্লু যেমন শুকরের মাধ্যমে হয়, এখানে এটা মশার মাধ্যমে ইবোলা যেমন আপনার বানরের বা পশু পাখির ভিতরে থাকে, যেটা ওই আফ্রিকান কান্ট্রির যে খেয়ে মাংস খেয়ে তারা শিকার করে আপনার সে কাঁচা মাংস খায়, অনেক সময় রক্ত খায়, সেটার মাধ্যমে সংক্রমিত হয়। এইগুলো এই সমস্ত মিডিয়াগুলো, মাধ্যমগুলোকে আমরা আমাদের প্রতিহত করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ব্যানার্জি সাহেব যেটা বলেছেন যে মশা থেকে দূরে থাকতে হবে, ডেঙ্গি আপনি যদি প্রিভেনশন চান, জিকা থেকে যদি বাঁচতে চান, তাহলে মশাকে আপনার কাছে আসতে দিতে পারবেন না। সেটা কিভাবে, সেটা আপনি নির্ধারণ করবেন। পদ্ধতিগুলো তিনি বলছেন, সেটা আমি আর এটা পুনরাবৃত্তি করতে চাই না। সুতরাং আপনার এই ভাইরাসের ব্যাপারে সতর্ক, এই কারণে সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টিও এই কারণে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনার এই জরুরি অবস্থা ঘোষণা করে এই কারণে যে এটা এত ভয়ঙ্কর, ভাইরাসটা এত ভয়ঙ্কর, যেটা আনপ্রেডিক্টেবল। এটা কাকে আক্রমণ করবে, কিভাবে করবে এবং কিভাবে ছড়াবে, মহামারী করে ছড়িয়ে পড়বে, এটা যথেষ্ট সম্ভাবনা থাকে। কিন্তু এখন জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কারণে এখন অনেক আপনার সুবিধা হয়ে গেছে আমাদের। যে কোনো রোগ মোকাবিলায় আমরা এখন অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। যেটা এবোলার ক্ষেত্রে আমরা দেখলাম যেটা ধারণা করা হয়েছিল যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, লাখ লাখ লোক মারা যাবে, কিন্তু সেটা ঘটেনি। কয়েক হাজার লোক মারা গেছে এবং এটা নিয়ে ওই
পুরো সময়টাই আমরা আতঙ্কের ভিতরে ছিলাম। বাংলাদেশেও ধারণা করা হয়েছিল যেটা যে যারা ওইসব দেশে কাজ করে, লাইব্রেরিতে যারা চাকরি করে তারা এসেছে, ফিরে এসেছে, তাদের কারণে হয়তো বাংলাদেশের অসংখ্য লোক আক্রান্ত হবে, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। সুতরাং এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে হবে, রোগ সংক্রমণ থেকে দূরে থাকতে হবে, নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এবং সুস্থ থাকার জন্য প্রস্তুত থাকতে হবে সবসময়। এটাই মনে রাখা দরকার সবার। স্যার বলেন। এটা আমি লাস্টে যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এটা কতটুকু ক্ষতিকারক আসলে যেভাবে বলা হচ্ছে, বা এরকম যে কি কি পর্যায়ের, যেমন একটা তো বলছে যে গর্ভকালীন বাচ্চাদের জন্য, এর বাইরে অন্য মানুষকে যদি কামড়ায় সেটা কি কি পরিমাণ ক্ষতি। যেমন এখানে কিন্তু বলা হচ্ছে একটা কথা, ডেঙ্গুর মতো, মানে ডেঙ্গু সিরিয়াস যে ডেঙ্গুর যে মাত্রাগুলো বিভিন্ন এ বি আছে সেরকম কিন্তু না। না, এটার আসলে এখন পর্যন্ত যে আমরা নিদানিক যে লক্ষণগুলো দেখেছি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সেটা মারাত্মক না। এবং এটার যেটা ম্যানেজমেন্ট আমরা বলি, অর্থাৎ একজনের এরকম যদি সন্দেহ হয়, ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টটা হলো এই যে তাকে রেস্ট নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রচুর পরিমাণে তরল খেতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমরা একই বলি। 3 নম্বর হলো যে জ্বর, গা ম্যাজ ব্যথা এগুলো যদি থাকে তাহলে প্যারাসিটামল, এই ধরনের যে জ্বর কমানোর জন্য যে ওষুধগুলো, এগুলো খেতে হবে। এটাই মূল, মানে এছাড়া আর আসলে চিকিৎসার তেমন কিছু লাগবে না। বাকিটুকু এগুলোকে আমরা বলি সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ ভাইরাসের একটা আয়ুষ্কাল আছে। এই আয়ুষ্কালের মধ্যে যদি ও আমাদের অর্গানের মারাত্মক কোনো ক্ষতি না করে, তাহলে ভাইরাসগুলো নিজেরাই মরে যায়, ও তার বেশি বাঁচতে পারে না। 2-4টা ভাইরাস ছাড়া, 2-4টা ভাইরাস আছে যারা দীর্ঘদিন বেঁচে থাকে, হেপাটাইটিস বি ভাইরাস কিংবা হেপাটাইটিস সি ভাইরাস বা HIV ভাইরাস। কিন্তু ইনফ্লুয়েঞ্জা বলেন, ডেঙ্গি বলেন, নিপা বলেন, তাহলে সাধারণত আমরা ধরেন যদি মারাত্মক ভাইরাল ডিজিজ হয়, আমাদের কৌশলটা হলো এই যে রোগীটাকে আমরা ওই সময়টুকু বাঁচিয়ে রাখতে চাই। এই 5-7 দিন যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে রোগী বেঁচে যায়। একটা টার্গেট টাইম যেটা আছে, যে ওই সময়ের মধ্যে যাতে তাকে যদি নিয়ন্ত্রণ করে ফেলি, তাহলে তার নিয়ন্ত্রণ না, মানে তার বডি ফাংশনটা যদি আমি ঠিক রাখতে পারি। ডেঙ্গু শক সিনড্রোম মারাত্মক, অর্থাৎ সেখানে কি হয় যে ফ্লুইড এত কমে যায়, যে প্রেশার এত কমে যায় যে আমাদের কিডনি, লিভার, ব্রেইন এগুলো আক্রান্ত হয়ে নষ্ট হতে চায়। আমরা করি কি, ফ্লুইড দিয়ে, আইভি ফ্লুইড দিয়ে, মুখে খাওয়ার ফ্লুইড দিয়ে তার প্রেশারটা বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলে কি হবে, তার কিডনিতে রক্ত চলাচল শুরু হবে, লিভারে শুরু হবে, সুতরাং সে ওই জায়গাগুলো অচল হওয়ার সুযোগ কমে থাকে। সুতরাং ভাইরাসটা যখন 7 দিন পরে অটো তার মানে লাইসিস হতে শুরু করবে, তারা নষ্ট হতে শুরু করবে, তখন স্বাভাবিক প্রক্রিয়ায় শরীর আবার সুস্থ হবে এবং ভালো হয়ে যাবে। আসলে জিকাতে এমনিতে যদি বলেন, যদি আমরা সাধারণ মানুষের জন্য বলি, জিকাতে এতটুকু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতটুকু ভয় পাওয়ার কারণ এই কারণে যে জিকাতে আসলে আমরা যদি বলি কয়েক লক্ষ লোক আক্রান্ত হয়েছে ইতিমধ্যে, তার মধ্যেও একজনও মারা যায়নি। সুতরাং মর্টালিটি 0%, অর্থাৎ 0 ভাগ। তো 0 ভাগ কোনো রোগে যদি মর্টালিটি হয়, তাহলে তো সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? মানে একটা বিষয় যেটা ওই দেশগুলো গুরুত্ব দিচ্ছে, সেটা হলো যেহেতু মাইক্রোসেফালি পাওয়া যাচ্ছে বাচ্চাদের, এবং এটা একটা সিরিয়াস ব্যাপার। সিরিয়াস ব্যাপার কেন? যে ধরেন একটা পরিবারে একটা বাচ্চা হলো, সেই বাচ্চাটার যদি ব্রেনটা ছোট হয়, এই ব্রেনটা ছোট না হওয়া মানে বিশাল ব্যাপার। একটা হলো যে বাচ্চাটা হয়তো বেঁচে থাকবে না। 2 নম্বর হইতে পারে বেঁচে থাকতে পারে, কিন্তু তার বুদ্ধিবৃত্তি কিংবা শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এগুলো হবে না। তাহলে কি হবে, সারা জীবনের জন্য সেটা বার্ডেন হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তো আসলে তো একটু সাবধান হইতে হবে, এবং ওই দেশগুলো তাই করেছে। তারা যেমন ওই সময় হয়তো গর্ভ না নেওয়ার জন্য বলেছে, গর্ভবতী মহিলাদেরকে ওগুলো জায়গায় না যাওয়ার জন্য বলেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু হেডকোয়ার্টার যেটা, তারা কিন্তু এটার সঙ্গে একমত হয়নি। তারা বলছে না, কোনো ট্রেড, কোনো ট্রাভেল রেস্ট্রিকশন থাকবে না কারোর জন্যই না, ইভেন নট ফর প্রেগনেন্ট ওমেন অলসো। এটা নিয়ে কিছু বিতর্ক আছে। কেউ মনে করেন এটা ঠিক হয়নি, যেহেতু মাইক্রোসেফালির এভিডেন্স আছে, তাহলে আমরা কেন ঝুঁকি নেব? আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু সারা বিশ্বের প্রতিনিধিত্ব করে, সব দেশের, তো সুতরাং তাদের আবার অনেক কিছুই চিন্তা করতে হয়, কেননা এগুলোর ইম্প্যাক্টও আছে। ট্রেড, ট্রাভেল রেস্ট্রিকশন হলে, কিংবা আমরা অলিম্পিকের কথাও যদি বলি, সেটার একটা বিষয়। তো সুতরাং ধরেন আমাদের দেশের কথা যদি আমরা বলি, যে আমাদের দেশ আসলে মধ্য আমেরিকা বা ওই দেশগুলো থেকে অনেক দূরে, মাঝখানে আটলান্টিক বিরাট সাগর আছে, মহাসাগর। তো সুতরাং ওখান থেকে আমাদের যাতায়াত খুবই কম,
বিশেষ করে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকায় আমাদের লোকজন খুবই কম যায়, ওইসব জায়গাতে আমাদের বসবাস লোকের সংখ্যা কম এবং খুবই কম। চাকরিজীবী বা এবং যারা ধরেন প্রবাসী- বিমান চলাচল যদি বলেন, আমাদের ইউরোপ, এশিয়ার সঙ্গে অনেক বিমান চলাচল বেশি, ইভেন অস্ট্রেলিয়ার সাথেও। সেই তুলনায় মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার সঙ্গে বিমান চলাচল নেই বললেই চলে। নাই। আমার মনে হয় ডাইরেক্ট ফ্লাইট না, বোধহয় নাই। কোনো নেই। নাই। তো সুতরাং ওখান থেকে ওই মশা আসারও সুযোগ কম। সব মিলিয়ে আসলে বাংলাদেশে আমাদের এমনিতে জিকার জন্য ঝুঁকি নেই বললেই চলে, এরকমই আমরা বলতে পারি। তো এখন যদি আমরা, উনি যেটা বলতেছিলেন যে আসলে বাহকবাহিত রোগ, আমাদের বেশ কিছু বাহকবাহিত রোগ আছে। এর মধ্যে ডেঙ্গি আছে, ম্যালেরিয়া আছে, কালাজ্বর আছে, ফাইলেরিয়াসিস বা গোদ রোগ আছে। তো এই বাহক যেগুলো, এর মধ্যে মশা যদি বলি, বেলেমাছি বলি বা অন্যান্য মাছি যেগুলো আছে, আমাদের সব সময় এই ধরনের বাহককে ঝুঁকিপূর্ণ ভাবতে হবে। এবং এই বাহক যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই বাহক যেন আমাদের কামড় দিতে না পারে, এই ব্যাপারগুলো আমরা যদি সব সময় মেনে চলি, তাহলে শুধু জিকা না, এই ধরনের যত রোগ আছে সবগুলো রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি বা রোগগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি। তো জিকা সম্বন্ধে আমরা এরকমই বলবো যে জিকা সম্বন্ধে আমরা খোঁজ খবর রাখবো যে কি ঘটছে। যেমন আপনার রোববারে একটা নিউজ এসেছে, রোববারে ইন্দোনেশিয়াতে একটা জিকা কেস পাওয়া গিয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। থাইল্যান্ডেও পাওয়া গেছে। আমি যেটা দেখলাম, আমি ইন্দোনেশিয়াতেই দেখলাম, এবং সেই লোকের ট্রাভেল হিস্ট্রি নেই, অর্থাৎ লোকালি হয়েছে। তার মানে হলো যে আসলে আমরা যদি একটু অতীতে যাই, সেই ব্রিটিশ ইন্ডিয়াতে সেখানেও জিকা ভাইরাস শনাক্ত হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়া, তার মানে অনেক আগে, এবং এশিয়ার দেশগুলোতে কম বেশি শনাক্ত সে হয়েছিল। সময় ছড়িয়েছে হ্যাঁ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এই সুতরাং জায়গায়। এই এলাকাগুলোতে হয়তো বা জিকা ভাইরাস কিছু সংক্রমণ হয়েই আসছে। কিন্তু যেমন ধরেন মাঝে মাঝে ডেঙ্গু সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা যখন ডেঙ্গু পরীক্ষা করছি পজিটিভ পাওয়া যায় না। এরকম ঘটনা ভারতে হচ্ছে, অন্যান্য দেশগুলোতে হচ্ছে। তাহলে তাদের কোনোটা জিকা হয়েও থাকতে পারে, যেহেতু আমাদের জিকার টেস্ট ছিল না, সুতরাং আমরা শনাক্ত করতে পারিনি। তো ইন্দোনেশিয়াতেও ধরেন বা মালয়েশিয়াতে এই জিকা রোগ হয়তো হয়ে আসছে কিছু। এবারে সেটার একটা প্রমাণ পেল যে ওরা একটা আউটব্রেক হয়েছে ডেঙ্গুর, সেখানে তারা রক্ত পরীক্ষা করছিল, তো একটা রক্ত ডেঙ্গু নেগেটিভ হয়েছে। তখন এইটা তারা জিকার টেস্ট করছে, তারা পিসিআর করছে, প্রফেসর মনির যেটা বললেন তাই করে। তো পিসিআর করে তারা জিকা পেয়েছে এই, এবং তারা কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। সুতরাং তারা বলতেছে যে এটা লোকালি ট্রান্সমিটেড হয়েছে, লোকালি একটা ছোট হয়তো ট্রান্সমিশন পরিসরে কোনো জায়গায় এটাই ছোট ছোট সাইকেল। তো এই ধরনের আছে। তো সেটা তাহলে আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, মধ্য আমেরিকার দেশগুলো থেকে কোনো দিকে যাচ্ছে কিনা, যদি যায় সেই অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে বা ব্যবস্থা নিতে হবে। কিন্তু স্যার, সাধারণভাবে শেষ পর্যায়ে আছে ঝুঁকি স্যার। নেই। তাহলে বলুন, তাহলে আমাদের পুরো বিষয়টাতে যেমন যে গত কয়েকদিনে যেভাবে জিকা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে স্যার, এটা তো বের করতে হবে মাথা থেকে। না, তা করতে হবে। তো সেই জন্য তো আপনি ব্যবস্থাটা নিলেন আজকে, এটা প্রশংসনীয় উদ্যোগ। এই প্রচার মাধ্যমে আপনি যেভাবে উপস্থাপন করেছেন, আমরা যেভাবে বলেছি, শ্রোতারা যারা শুনেছেন তারা যদি এখন আতঙ্কিত না হন, তাহলে আমরা মনে করবো যে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। তবে আমি অনুরোধ করব পত্রপত্রিকাগুলোকেও আরও দায়িত্বশীল আচরণ করার জন্য আর কি। কারণ আমি একটু আগে যেটা বলেছি যে আমি অনেকগুলো পত্রিকা, কারণ এইটার সাথে আমি রিলেটেড, আমি চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, যেহেতু আমি এই ধরনের খবর দেখলে আমি পড়ি, অনেক পত্রিকাতেই খবরগুলো এসেছে, প্রায় প্রত্যেক পত্রিকাতে এসেছে, সবগুলো বিভ্রান্তিকর। একটা পত্রিকার নিউজের সাথে অন্য পত্রিকার এই নিউজের কোনো মিল নেই, তথ্যের মিল নাই। সুতরাং যদি কোনো পাঠক যদি একাধিক পত্রিকা পাঠ করেন এবং তিনি যদি এই বিভ্রান্তিকর বিভিন্ন সংবাদ পড়েন, তাহলে তিনি নিজেই তো আপনার অসুস্থ হয়ে পড়বেন, জিজ্ঞার দরকার তো হবে না আর। আমি সেই জন্য বলবো যে তথ্য সংগ্রহটা অথেন্টিক হতে হবে। আপনি কোত্থেকে তথ্যটা নিচ্ছেন? অনেক সময় হয় কি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আমাদের সাংবাদিকেরা, সবাই নয়, কেউ কেউ আছেন তারা নিজের ধারণার বশবর্তী হয়ে অনেক সময় আপনার অনেক কিছু লিখে ফেলেন। যেমন অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি যে, আমি জোর দিয়ে বলতে পারি যে কথাটা ঠিক নয়, কিন্তু সেটা পজিটিভ ভাবে উপস্থাপন করে পত্রিকাতে স্টান্ট তৈরি করেছে। পরে আমি তাকে বললাম যে আপনি এই কথাটা লিখেছেন যে এই কারণে বলা হয়েছে যে এই ওষুধ গ্রহণ করলে ক্যান্সার হয়, এই ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া ক্যান্সার, এটার হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়।
আমি বললাম যে আপনি যে কথাগুলো লিখেছেন এটা কোনো সায়েন্টিফিক কোনো ভিত্তি নেই, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আপনি কীভাবে এটা লিখলেন? আপনি জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন, করে আপনি কি আপনার পত্রিকার চাহিদা মানে চাহিদা বাড়াচ্ছেন? চুপ করে যাচ্ছেন, তিনি কিছু বলতে পারেননি। তো সুতরাং আমি অনুরোধ করবো পত্রিকাগুলোকে আরো সহনশীলভাবে যুক্তিসঙ্গতভাবে বাড়ানোর দরকার, বিভ্রান্তিকর কোনো তথ্য সেটাই উপস্থাপন না করা যাবে, এটা জানানোর দরকার। জিকা কি, জিকা কেন ছড়ায়, কিভাবে এটার বাহক কি, কিভাবে নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে, এটা হলে কি করতে হবে। তিনি সাহেব যেটা বলেছেন যে আমরা এই রোগে কোনো জিকার ক্ষেত্রে কোনো আপনার ওষুধ নেই, খালি ব্যথা বেদনার জন্য আপনাকে নিতে হবে অ্যানালজেসিক, যেটা ব্যথা নিবারক, প্যারাসিটামল, কিন্তু অ্যাসপিরিন নেওয়া যাবে না, আইবুপ্রোফেন নেওয়া যাবে না, ন্যাপ্রক্সেন নেওয়া যাবে না, এগুলো আবার রক্তক্ষরণ বাড়ায়। সুতরাং এটা রিস্কি ড্রাগ, শুধু প্যারাসিটামল নিয়ে ব্যথা সারাবেন, আর রেস্ট আর পানি খাবেন, খাবেন। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা তো ক্যান্সারকে পর্যন্ত আমরা আপনার এই গ্রহণ করছি এখন। ক্যান্সার যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশে যেভাবে ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার যেভাবে ছড়িয়ে পড়ছে, ক্যান্সারের রোগী তো আপনার হরহামেশা আমি দেখছি যে খুব আপনার দৃঢ়তার সাথে তারা গ্রহণ করছে এবং এটা মোকাবিলা করছেন। সুতরাং এত জটিল রোগ যদি স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিসের মতো এত মরণঘাতী রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সেটা গ্রহণ করতে পারি এবং এটা নিয়ে টিকে থাকার জন্য সংগ্রাম করতে পারি, তাহলে জিকা ভাইরাস তো কিছুই না, ডেঙ্গু তো কিছুই না। আমরা আশা করব যে আপনি যেটা বলেছেন, শেষ পর্যন্ত যেটা বলেছেন, আমরা সবাই এইভাবেই এটা ভাববো এবং দেখবো, এবং গণমাধ্যমে যারা আছেন, আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরাও চেষ্টা করবো যাতে সঠিক তথ্যটা তুলে ধরা হয় এবং জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়, জিনিসটা এরকম এবং এটা ক্ষতি করতে পারে এবং এটা যদি করেন তাহলে এই হাত থেকে বাঁচতে পারবেন। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।